যতদিন ইনফ্রাস্ট্রাকচারের কাজ হবে ততদিন সিমেন্ট ইন্ডাস্ট্রি কিন্তু সারভাইভ করে যাবে। ইনফ্রাস্ট্রাকচার মানে কি, যদি কোনো বিল্ডিং হচ্ছে, কোথাও রাস্তা হচ্ছে, কোথাও ব্রিজ হচ্ছে, এভরিথিং, কোথাও কোনো কর্পোরেট হাউস হচ্ছে, তাহলে যেখানে ইনফ্রাস্ট্রাকচারের কাজ হচ্ছে সেখানে কিন্তু সিমেন্টের একটা অ্যাপ্লিকেশান আমরা দেখতে পাই। তাহলে সিমেন্ট একটা এমন একটা ইন্ডাস্ট্রি যেটা ইনফ্রাস্ট্রাকচার, যার উপরে মানে ইনফ্রাস্ট্রাকচারের সিমেন্টের উপরে দাঁড়িয়ে আছে অ্যাকচুয়ালি। তো এই সমস্ত স্টিল ইন্ডাস্ট্রি, তারপরে সিমেন্ট ফ্যাক্টরি, এগুলো একটা মার্কেটে কিন্তু সবসময় এদের একটা রিকোয়ারমেন্ট সবসময় থাকে। তো সিমেন্ট অ্যাকচুয়ালি যে ইন্ডাস্ট্রি যেগুলো আছে এর মধ্যে একটা মার্কেট লিডার হচ্ছে এসএসসি। তাহলে এসএসসির যে আমি এখানে মানি কন্ট্রোলের ওয়েবসাইট থেকে আমি আসার পরে এখানে চার্ট প্যাটার্নগুলো আমি দেখতে পারি। এখানে এসএসসি আদৌ এটা কি এই শেয়ার প্রাইসটা, এটা কি শেয়ারটা কেনার সঠিক সময় এটা, নাকি শেয়ারটা এখন হাই মানে অ্যাকচুয়ালি ওভার ভ্যালুর মধ্যে আছে, আন্ডার ভ্যালুড না ওভার ভ্যালুড, এটা বুঝতে গেলে আপনাদেরকে ফাইন্যান্সিয়াল রেশিও অ্যানালিসিস করতে হবে। কয়েকটি ফাইন্যান্সিয়াল রেশিও অ্যানালিসিস করার পরে কিন্তু আমরা একটা ডিসিশানে আসতে পারি যে এই শেয়ারটা এখন এই মুহূর্তে সঠিক টাইম কিনা কেনার জন্য। তাহলে এইখানে আমি যে ওয়েবসাইটে আসলাম, এখানে এই ওয়েবসাইটের মধ্যে সমস্ত এভরিথিং, প্রত্যেকটা ফাইন্যান্সিয়াল রেশিও যেটা আছে সেগুলো সমস্ত রেশিও এখানে কিন্তু আপনি A to Z সব কিছু সার্চ করে দেখতে পারেন। তো আপনাকে কিন্তু আলাদা করে এই পার্টিকুলার প্রত্যেকটা রেশিও আমি যদি বলি তাহলে মানে রেশিওর শেষ নেই। প্রফিটেবিলিটি রেশিও যদি আমি বলি তাহলে আপনাকে প্রফিট মার্জিন ক্যালকুলেট করতে হবে। আপনাকে লিকুইডিটি রেশিও যদি বলি তাহলে আপনাকে কারেন্ট রেশিও ক্যালকুলেট করতে হবে। সলভেন্সি রেশিও বললে ডেপ্ট রেশিও ক্যালকুলেট করতে হবে। অ্যাক্টিভিটি রেশিও বললে ইনভেন্টরি টার্নওভার রেশিও ক্যালকুলেট করতে হবে। ভ্যালুয়েশন রেশিও বললে পিবি রেশিও, পেগ রেশিও, এই সমস্ত ক্যালকুলেট করতে হবে। এইভাবে বিভিন্ন রকম রেশিও আছে। বেশ কিছু রেশিও নিয়ে আমরা আজকে ওভারঅল একটা আইডিয়া আপনাদেরকে দেব যে কিভাবে এই রেশিওগুলো আমি ক্যালকুলেট করতে পারি। তো চলুন ভিডিওটি শুরু করি। মানে আসলে আমাদের আজকের যে ডিসকাশনটা হবে সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল রেশিও অ্যান্ড অ্যানালাইসিস। আমরা নেক্সট ভিডিওতে প্রত্যেকটা রেশিও নিয়ে A to Z আমরা ডিসকাস করব। এবার এটা কিভাবে আমি পাবো এই সমস্ত রেশিওগুলো, এখানে এই ফাইন্যান্সিয়ালে আসার পরে রেশিও বলে একটা কলাম আছে, সেখান থেকে আমি পেয়ে যাব। তো আমি একটু একটা ওভারভিউ দিয়ে দিই, তারপরে আমি এইখানে আবার আসবো এই ওয়েবসাইটটায়। তো চলুন শুরু করা যাক। তো ফাইন্যান্সিয়াল রেশিও অ্যানালাইসিস যদি মানে হোয়াট ইজ দিস ফাইন্যান্সিয়াল রেশিও, ইট ইজ বেসিক্যালি ইউজ টু এক্সামিন ফাইন্যান্সিয়াল হেলথ অফ এ কোম্পানি। একটা কোম্পানির ফাইন্যান্সিয়াল হেলথ, অর্থনৈতিক স্বাস্থ্য সেটা কেমন আছে। ফাইন্যান্সিয়াল হেলথটা যদি ভালো না হয় তাহলে আমি আমার মানিটাকে এখানে ইনভেস্ট করব। তাহলে সেটাকে ক্যালকুলেট করার জন্য পাঁচটা টাইপের ফাইন্যান্সিয়াল রেশিও আছে। এই পাঁচটা ফাইন্যান্সিয়াল রেশিও নিয়ে আমাদেরকে সবসময় খেলতে হবে এবং সেই অনুযায়ী এই পাঁচটা রেশিও যদি আপনার মাথার মধ্যে সবসময় একটা সাইক্লিক অর্ডারে এই রেশিওগুলো আপনার মাথায় যদি সবসময় এক্সারসাইজ করতে থাকে, তাহলে কিন্তু আপনি খুব সহজেই একটা সঠিক কোম্পানি, ভ্যালু স্টক যেটা হয়তো অনেক লো প্রাইসে আপনি পেয়ে যেতে পারেন, সেই সব স্টকগুলো খুব সহজেই কিন্তু আপনি কালেক্ট করতে পারছেন খুব ইজিলি। কয়েকটা প্যারামিটার আপনাকে দেখতে হবে। তো সবার প্রথমে আসি 5 টাইপস অফ ফিনান্সিয়াল রেশিওর মধ্যে প্রথম রেশিও হচ্ছে প্রফিটেবিলিটি রেশিও। প্রফিটেবিলিটি রেশিও মানে কি, হাউ গুড এ কোম্পানি ইজ অ্যাট মেকিং মানি, মানে একটা কোম্পানি কত ভালো, কত বেটার ওয়েতে মানে ইনকামটা, প্রফিট গ্রোথটা বা প্রফিট মার্জিনটাকে বাড়াচ্ছে। তো অপারেটিং প্রফিট মার্জিন এরকম একটা কলাম আপনি screener.in-এ পাবেন। তো অপারেটিং প্রফিট মার্জিন মানে ওটাই যে কীভাবে প্রফিট মার্জিন কোম্পানি পরপর বাড়ছে নাকি কমছে। তো প্রফিট মার্জিনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো এটা প্রফিটেবিলিটি রেশিও থেকে পাবো। এরপরে আমাদের যে নেক্সট যেটা আছে সেটা হচ্ছে লিকুইডিটি রেশিও। লিকুইডিটি রেশিওটা কী জিনিস আমি এটা A to Z পরপর ডিসকাস করব। তো ওভারঅল একটা আইডিয়া দিয়ে যাচ্ছে। এই লিকুইডিটি রেশিও বলছে হাউ কমফোর্টেবল এ কোম্পানি ইজ টু পে ইটস ডেপ্ট
ইন দ্য শর্ট টার্ম। যদি শর্ট টার্মে কোনো একটা কোম্পানি এর যে লায়াবিলিটিটাকে যদি পে করতে হয় তাহলে কতটা কমফোর্টেবল, কতটা হেলদি কোম্পানি, সেটা আমরা দেখেছিলাম এর আগেও, কারেন্ট রেশিও দিয়ে আমরা এটা ডিসকাস করতে পারি। সলভেন্সি রেশিও আমাদেরকে জানতে হবে। সলভেন্সি রেশিও মিন্স হাউ কমফোর্টেবল এ কোম্পানি ইজ টু পে ইটস লং টার্ম ডেট, মানে যে লং টার্মে, শর্ট টার্মে যদি বলি তাহলে লিকুইডিটি, লং টার্মে বলে যদি তাহলে সলভেন্সি রেশিও, মানে যদি লং টার্মে যে লোনগুলো আছে সেগুলো কত ইজিলি এই কোম্পানি পে করতে পারবে, কি ক্যাপাবিলিটি আছে সেটা দেখা যায় সলভেন্সি রেশিও থেকে। অ্যাক্টিভিটি রেশিও কি? অ্যাক্টিভিটি রেশিও মেজার্স অপারেশনাল এফিসিয়েন্সি অফ এ কোম্পানি, মানে হাউ ওয়েল কোম্পানি ম্যানেজেস ইটস ওয়ার্কিং ক্যাপিটাল অ্যান্ড লং টার্ম অ্যাসেট টু প্রডিউস মোর, মানে এর অপারেশনাল এফিসিয়েন্সি কিন্তু ক্যালকুলেট করা যায় এই পার্টিকুলার অ্যাক্টিভিটি রেশিও থেকে। এবার অ্যাক্টিভিটি রেশিওর মধ্যে আসে আপনার ইনভেন্টরি টার্নওভার রেশিও, মানে কি আমি র মেটেরিয়াল নিলাম জানুয়ারি মাসে, আমি ফেব্রুয়ারি মাসে কমপ্লিট করার পরে আমি মার্চ মাসের মধ্যে আমি সেটা ডেলিভারি দিয়ে দিলাম ফিনিশ গুড। আবার মার্চ মাসে নিলাম, সেটা হয়তো জুন মাসের মধ্যে কমপ্লিট করে দিলাম। আবার জুন মাসে আমি র মেটেরিয়াল নিলাম, সেটা হয়তো আমি আগস্ট মাসে আমি কমপ্লিট করে দিলাম। আগস্ট মাসে নিলাম আমি ডিসেম্বরের মধ্যে, মানে এইটার মানে ইনভেন্টরি টার্নওভার, কতবার আমি কোম্পানি কী করছে, কতবার র মেটেরিয়াল নিয়ে সেটাকে ফিনিশ গুডে কমপ্লিট করে, সেটা অ্যাকচুয়ালি কস্ট অফ গুড সোল্ড বাই এভারেজ ইনভেন্টরিকে বলা হয় ইনভেন্টরি টার্নওভার রেশিও, মানে কতবার মানে যত ভ্যালু বেশি হবে ইনভেন্টরি টার্নওভার রেশিও তত ভালো। ঠিক আছে, মানে এর মানেটা হচ্ছে কোম্পানি ইজ বেসিক্যালি এবেল টু সেল ইটস প্রোডাক্ট 12 মানে অনেকবার, মানে একবার দুবার তিনবার কতবার, চারবার পাঁচবার কতবার এর প্রোডাক্টটা সেল করছে এক বছরের মধ্যে, এইগুলো আমরা অ্যাক্টিভিটি রেশিও থেকে পাবো। এরপরে আসে ভ্যালুয়েশন রেশিও, মানে কোম্পানির যে স্টকটা এই মুহূর্তে 100 টাকা বা 1000 টাকা বা 10,000 টাকা, তাহলে এটা কি ওভার ভ্যালুড মানে শেয়ার নাকি আন্ডার ভ্যালুড, সেটা আমাকে ক্যালকুলেশন করবে কে? ভ্যালুয়েশন রেশিও থেকে। ঠিক আছে, তার মানে ইনভেস্টমেন্ট ডিসিশনটা কিন্তু এই ভ্যালুয়েশন রেশিও থেকে আসবে। কারণ আমি যদি কোম্পানির শেয়ার প্রাইস অনেক হাই থাকে, আমি তাহলে এখানে যদি আমি যদি ইনভেস্ট করি, তাহলে আমি হতে পারে একটা চান্স থাকে কোম্পানির শেয়ার প্রাইস পড়ে গেল, এবং অনেকে প্রফিট বুক করার জন্য হয়তো শেয়ার প্রাইস পড়েও যেতে পারে। তো এইরকম অনেক কিছু ব্যাপার আছে যেটা একটা কোম্পানির ফাইন্যান্সিয়াল রেশিওগুলো থেকে আমি বুঝতে পারি কোম্পানিটা কী স্টেজে আছে। তো পরপর আমরা ডিসকাস করব আজকে এই ভিডিওতে, শুধু এই 5টা রেশিওর ডেফিনেশন এবং কী অ্যাকচুয়ালি কী আমরা জানবো সেটা ডিসকাস করব। নেক্সট ভিডিওতে আরও ডিটেলসে এগুলো আমরা ডিসকাস করব। তো প্রফিটেবিলিটি রেশিও মানে কি? হাউ গুড এ কোম্পানি ইজ মেকিং মানি, কত ভালোভাবে কোম্পানি তার মানে অ্যাসেটটাকে কাজে লাগিয়ে মানিটাকে টাকা মানে একটা প্রফিট একটা আনছে, প্রফিট একটা সেই কোম্পানি তুলে নিয়ে আসছে মার্কেট থেকে, এটা হচ্ছে প্রফিটেবিলিটি রেশিও বলছে। কোম্পানিজ কম্পিটিটিভ পজিশন ইন দ্য মার্কেট কী আছে, মানে প্রফিট মার্জিন থেকে বোঝা যায় যে কোম্পানির প্রফিট মার্জিন বেশি হচ্ছে, মানে কম্পিটিশান অনেক কম, মানে কম্পিটিশান মানে ও এই কোম্পানি মার্কেট লিডার, এ যেভাবে ব্যবসা করছে অন্য কেউ পাচ্ছে না এইভাবে করতে। প্রফিটেবিলিটি রেশিওর মধ্যে আরও একটা পয়েন্ট, সেটা বলছে ইট ইজ ফাউন্ড আউট ফ্রম ইনকাম স্টেটমেন্ট ইন সোর্স অফ ইনকাম অ্যান্ড এক্সপেন্সেস, তার মানে এই কোম্পানির ইনকাম আর এক্সপেন্সেসের সোর্স সেইগুলো সব অ্যানালাইসিস করে আমি কিন্তু প্রফিটেবিলিটি রেশিওটা পাবো, এবং ইনকাম স্টেটমেন্টের মধ্যে যেতে হবে, তারপরে গিয়ে আমি প্রফিটেবিলিটি রেশিও পাবো। তো প্রফিট মার্জিন ইজ ইকুয়াল টু আমি বলতে পারি নেট প্রফিট অফ দ্যাট পার্টিকুলার কোম্পানি, আমি যে 42 লাখসের যে এক্সাম্পল দিচ্ছিলাম, বাই সেলস মানে 2 কোটি টাকা। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে কোম্পানির প্রফিট মার্জিন। তার মানে আপনি বুঝতে পারছেন, আমি এখানে ইন্টু 100 করে দিলাম, তাহলে 100 এটা 2, তার মানে 21% হচ্ছে অপারেটিং মানে প্রফিট মার্জিন কোম্পানি। তার মানে হাই মার্জিন যদি হয় তাহলে কোম্পানির ভালো প্রফিট কামাচ্ছে, এটা কিন্তু বোঝায়। তাহলে নেট প্রফিট বাই অপারেটিং প্রফিট, মানে এখানে অ্যাকচুয়ালি 42 লাখস, যেটা এখানে লাস্ট ক্লাসে আমি যেটা বুঝিয়েছিলাম, এখানে দেখুন 42 লাখকে 2 কোটি দিয়ে ভাগ করলে যেটা পাচ্ছি সেটাই হচ্ছে আমার নেট প্রফিট, এই প্রফিট মার্জিন। ওকে, নেক্সট আসছে আপনার লিকুইডিটি রেশিও। এবার লিকুইডিটি রেশিওটা এর আগেও আমি ডিসকাস করেছি, যে এখানে কি বলছে লিকুইডিটি রেশিও, হাউ কমফোর্টেবল এ কোম্পানি ইজ টু পে ইটস ডেপ্ট ইন দ্য
শর্ট টার্ম মানে শর্ট টার্মে একটা কোম্পানি 1 বছরের মধ্যে লেস দ্যান 1 ইয়ার এর মধ্যে এই একটা কোম্পানি কত কমফোর্টেবলি এর ডেপ্টটাকে পে করছে, এটা কিন্তু কে বলছে, এটা লিকুইডিটি রেশিও বলছে। শর্ট টার্ম ডেপ্টটা পে করার ক্ষমতাটাকে বলছে। তার মানে ইনস্ট্যান্ট যদি কোম্পানিকে বলা হয় যে আপনি আপনার যা লায়াবিলিটি আছে সব আমাকে ফুলফিল করে দিন, সঙ্গে সঙ্গে কোম্পানি তার কারেন্ট অ্যাসেটটাকে ক্যাশে পরিণত করবে, করে সে ডেপ্টটাকে কমপ্লিটলি সে পে করে দেবে। এই ক্যাপাবিলিটি যদি কোম্পানির না থাকে তাহলে শর্ট টার্মে কোম্পানি একটা ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের মধ্যে এসে পৌঁছবে। তো কারেন্ট রেশিও দিয়ে আমরা কিন্তু লিকুইডিটি রেশিও ক্যালকুলেট করতে পারি। কারেন্ট রেশিও মানে কারেন্ট অ্যাসেট বাই কারেন্ট লায়াবিলিটিস। এটা সবসময় হাই হবে। হাই মানে এই নয় যে অনেক বেশি, হাই আবার বেশি হলে আবার সেটা কি কারেন্ট অ্যাসেটটাকে কোম্পানি ভালো করে ইউটিলাইজ করতে পারছে না, এটা বলা যায়। তাহলে 1.3323 এর মধ্যে যদি থাকে বেস্ট কারেন্ট রেশিও বলা যায়। এর ছাড়াও কারেন্ট রেশিও ছাড়া ক্যাশ রেশিও আছে, কুইক রেশিও আছে, এগুলো আমরা পরবর্তীতে ডিসকাস করব লিকুইডিটি রেশিওর মধ্যে। এরপরে আছে সলভেন্সি রেশিও। সলভেন্সি রেশিওটা কি? সলভেন্সি রেশিওটা হচ্ছে যদি লং টার্মে হাউ কমফোর্টেবল এ কোম্পানি ইজ টু পে ইটস লং টার্ম ডেপ্ট, মানে একটা কোম্পানি তার লং টার্মে যে ডেপ্ট, মানে তাহলে 20 বছর বা 50 বছর বা 30 বছর ধরে কোম্পানি কিছু একটা ডেপ্ট লোন নিয়ে আসে, তাহলে সেটা কি পে করার মতো এবিলিটি কোম্পানির আছে, সেটা কিন্তু এই এই সলভেন্সি রেশিও থেকে আমরা ক্যালকুলেট করতে পারি। ইট ইজ অলসো নোন অ্যাজ লিভারেজ রেশিও অর ডেপ্ট রেশিও। তাহলে কখনো কখনো কোনো ওয়েবসাইটে আপনি লিভারেজ রেশিও, যেমন মানি কন্ট্রোলের ওয়েবসাইটে আপনি লিভারেজ রেশিও হিসাবে দেখতে পাবেন এটা, কখনো কখনো কোথাও আপনি ডেপ্ট রেশিও হিসাবে দেখতে পাবেন। তো এটা ডিপেন্ড করে ওয়েবসাইট টু ওয়েবসাইট, এটা কিন্তু একই সিনোনিমাস টার্ম। অ্যাকচুয়ালি সলভেন্সি রেশিও ক্যালকুলেট করার জন্য আপনাকে ডেপ্ট রেশিওতে আসতে হবে। ডেপ্ট রেশিও হচ্ছে টোটাল লায়াবিলিটি বাই টোটাল অ্যাসেট। ধরে নেওয়া যাক টোটাল লায়াবিলিটি 5 কোটি এবং টোটাল অ্যাসেট যদি ধরে নেওয়া যায় 100 কোটি, তাহলে 5% হচ্ছে, মানে তাহলে 5 হচ্ছে আপনার, মানে অ্যাকচুয়ালি মানে 1/20 হচ্ছে আপনার ডেপ্ট রেশিও। মানে এই ডেপ্ট রেশিও মোটামুটি লেস দ্যান 1 হলে সবচেয়ে ভালো, 0.5 হলে বেস্ট, ঠিক আছে, তার নিচে হলে বেস্ট। অ্যাকচুয়ালি 0.01 হলে আরও ভালো, যত কম হবে 0 হলে আরও বেস্ট হয়, সবচেয়ে ভালো, মানে কি কোনো কোম্পানি কোনো লোন নেয়নি। তো ডেপ্ট রেশিও সিগনিফাই করছে কি, দ্য পোর্শন অফ ডেপ্ট ইন ইটস অ্যাসেট, মানে 100 কোটির মধ্যে 5 কোটি টাকা আমি 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 কী নিলাম, বা 100 কোটির মধ্যে আমি ধরে নেওয়া যাক 50 কোটি টাকা আমি যদি ডেপ্ট নেই, তার মানে 50/100 করলে আমি হাফ পাচ্ছি, মানে 0.5, তার মানে 50% আমার ডেপ্ট, ঠিক আছে। তো 0.5 আমার ডেপ্ট রেশিও হয়ে গেল। তাহলে এটা সিগনিফাই করছে পোর্শন অফ দ্য ডেপ্ট ইন ইটস অ্যাসেট এবং লোয়ার ডেপ্ট রেশিও ইজ ডিজারেবল, মানে যত কোম্পানির ডেপ্ট রেশিও যত, এটা কিন্তু ব্যাঙ্কিং সেক্টরের জন্য অ্যাপ্লিকেবল হবে না, বারবার মাথায় রাখবেন, কারণ ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল সেক্টর এরা কিন্তু লোন নিয়ে মানুষের কাছ থেকে পয়সা নিয়ে সেটা নিয়ে ব্যবসা করে, সুতরাং এরা কিন্তু লোন দেয়, কোম্পানিকে লোন দেয় এবং আমাদের টাকাটাকে আমাদের সেভিং অ্যাকাউন্ট কারেন্ট অ্যাকাউন্ট থেকে যে টাকাটা আছে সেটাকে নিয়ে কোম্পানি কিন্তু বাইরে মার্কেটে সেটা লোন হিসাবে প্রোভাইড করে অন্যান্য যে সমস্ত কোম্পানিগুলো আছে। তো এইগুলো ব্যাঙ্কিং সেক্টরের জন্য কিন্তু সলভেন্সি রেশিও কিন্তু এই ডেপ্ট রেশিও কিন্তু ওইভাবে আপনি বিচার করতে পারবেন না, আপনি পিয়ার কম্পারিজন করবেন। ব্যাঙ্কিং সেক্টর এইচডিএফসি ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক, অ্যাক্সিস ব্যাঙ্ক, কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক, এই ব্যাঙ্কগুলোকে নিয়ে আপনি অ্যানালাইসিস করবেন এবং এখান থেকে একটা আইডিয়া করতে পারেন যে ডেপ্ট রেশিও কত হওয়া উচিত, কত হওয়া উচিত নয়। আমরা পরবর্তীতে ডিসকাস করব ব্যাঙ্কিংয়ের জন্য কত হওয়া উচিত। তার আগে আসি অ্যাক্টিভিটি রেশিও নিয়ে ডিসকাস করব। অ্যাক্টিভিটি রেশিও 4 নম্বর যে রেশিও সেটা হচ্ছে অ্যাক্টিভিটি রেশিও। ইট ইজ বেসিক্যালি মেজার্স অপারেশনাল এফিসিয়েন্সি অফ এ কোম্পানি। একটা কোম্পানির অপারেশনাল এফিসিয়েন্সি কত সেটা কিন্তু আমরা এই অ্যাক্টিভিটি রেশিও থেকে ক্যালকুলেট করে বলতে পারি। তার মানে এই কোম্পানি অপারেশনের মাধ্যম দিয়ে মানে কতটা এফিশিয়েন্টলি অপারেশনটা করছে, মানে কি কোনো একটা মেশিন আইডিয়াল হয়ে বসে নেই তো, কোনো একটা মেশিন বেস্ট মানে সবসময় একটা কাজের মধ্যে আছে তো, বা এই যে মানে পুরো ব্যাপারটা মানে পুরো ফুল এফিশিয়েন্টলি কি মানে কর্মীরা কাজ করছে তো, এই সব বিষয়গুলো কিন্তু অ্যাক্টিভিটি রেশিও থেকে ক্যালকুলেট করে বলা যায়। এবং সেই হিসাবে যে এই বছর আমরা 5 বার আমরা ফিনিশ গুড কমপ্লিট করে আমরা মার্কেটে পাঠিয়েছি, বাট পরের বছর আমরা দেখতে পাচ্ছি এটা 4 বার হয়ে গেছে, তাহলে এটা কিন্তু অ্যাক্টিভিটি রেশিও কিন্তু এফিসিয়েন্সি কোম্পানি ইজ নট আনএবল টু ওয়ার্ক এফিসিয়েন্টলি, ঠিক আছে, মানে যে লেবার যারা আছে
বা কর্মী যারা আছে, যে সমস্ত ওয়ার্কার আছে, তারা কিন্তু ঠিকঠাকভাবে কাজ করছে না, এটা অ্যাক্টিভিটি রেশিও থেকে কিন্তু ক্যালকুলেট করে বলা যায়। আপনি আপনার যদি বিজনেস স্টার্ট করতে চান, তাহলে আপনি অ্যাক্টিভিটি রেশিও কিন্তু এইভাবে ক্যালকুলেট করে বলতে পারেন যে কতবার আমার ইনভেন্টরি টার্নওভার হলো, মানে আমার র মেটেরিয়ালটাকে দিয়ে ফিনিশ গুডে আমি পরিণত করলাম কতবার, সেটা কিন্তু এই অ্যাক্টিভিটি রেশিও থেকে আমি ক্যালকুলেট করে বলতে পারি। তো অ্যাক্টিভিটি রেশিও আর কি বলে, হাউ ওয়েল এ কোম্পানি ম্যানেজেস ইটস ওয়ার্কিং ক্যাপিটাল অ্যান্ড লং টার্ম অ্যাসেট টু প্রডিউস মোর, মানে এই কোম্পানির যে লং টার্ম যে অ্যাসেটগুলো আছে আর ওয়ার্কিং ক্যাপিটাল যেটা আছে সেটা ইউটিলাইজ কত ভালোভাবে করছে এবং বেশি পরিমাণে, মানে মোর স্কেলে, লার্জ স্কেলে, মানে একটা প্রোডাকশান করছে কোম্পানি, সেটা কিন্তু অ্যাক্টিভিটি রেশিও থেকে ক্যালকুলেট করে বলা যেতে পারে। এইটাকে আরও বলা হয় এফিসিয়েন্সি রেশিও বলা হয় এই অ্যাক্টিভিটি রেশিওকে, বা অ্যাসেট ইউটিলাইজেশন রেশিও বলা হয়। তাহলে এই নামগুলো আসলে কিন্তু ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই। অ্যাক্টিভিটি রেশিও মানেই হচ্ছে এফিসিয়েন্সি রেশিও, এফিসিয়েন্সি রেশিও মানেই হচ্ছে অ্যাসেট ইউটিলাইজেশন রেশিও। তাহলে আশা করি এতটা পর্যন্ত ক্লিয়ার হয়েছে। এখানে যেটা আমার এখানে অ্যাক্টিভিটি রেশিওর মধ্যে যে রেশিওটা আমাকে জানতে হয় মেনলি, সেটা হচ্ছে ইনভেন্টরি টার্নওভার রেশিও। ইনভেন্টরি টার্নওভার আইটিআর, ইনভেন্টরি টার্নওভার রেশিও মানে কস্ট অফ গুডস সোল্ড বাই এভারেজ ইনভেন্টরি। মানে কি, যে সারা বছরে যে সমস্ত যে ফিনিশ গুড তৈরি করার জন্য ওয়ার্কিং প্রোগ্রেস, সমস্ত র মেটেরিয়াল, ফাইনাল ফিনিশ গুড কমপ্লিট করার পরে ওটাকে মার্কেটে আমি ছাড়ছি এবং এভারেজ ইনভেন্টরি আমার ওখানে ওটাকে দিয়ে মাইনাস করব, তাহলে হয়ে যাবে আমার ইনভেন্টরি টার্নওভার রেশিও। হায়ার ভ্যালু হচ্ছে অলওয়েজ ডিজায়ারেবল। এখানে ধরে নেওয়া যায় কস্ট অফ গুড সেল 120 লাখ, ঠিক আছে, সেই আগের এক্সাম্পলটাকে ভেবে নেওয়া যেতে পারে। তাহলে কস্ট অফ গুড সেল যদি 120 হয় এবং এভারেজ ইনভেন্টরি যদি 10 লাখ হয়, ঠিক আছে, তাহলে আমার আইটিআর হবে 120/10 মানে 12, মানে হোয়াট ডু মিন বাই দিস 12? ইট মিনস কোম্পানি ইজ এবল টু সেল ইটস প্রোডাক্ট 12 টাইমস ইন এ ইয়ার, মানে 12 বার কোম্পানি কিন্তু সেল করছে, মানে মাসে একবার চলে আসছে, ঠিক আছে। ইনভেন্টরি টার্নওভার রেশিও মানে ইনভেন্টরি, টোটাল ইনভেন্টরি কত, 10 লাখের, 10 লাখ টাকার আমার ইনভেন্টরি আছে, সেটাকে আমি মানে অ্যাকচুয়ালি এভারেজ ইনভেন্টরি 10 লাখ এবং আমি কস্ট অফ গুড সেলটাকে এভারেজ ইনভেন্টরি থেকে ডিভাইড করলে যেটা পাবো সেটা হচ্ছে আইটিআর, ইনভেন্টরি টার্নওভার রেশিও। এই সমস্ত ক্যালকুলেশন করার কোনো দরকার নেই, সমস্ত রেডিমেড আপনি ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন। কিভাবে পাবেন, কোথায় পাবেন, সব আমি গাইড করে দেবো। আপনি শুধু চেক করুন আর অ্যানালাইসিস করুন আর নিজের যে মানিটাকে প্রোটেক্ট করুন, কিভাবে কোন কোম্পানিতে কখন কত পার্সেন্ট কোথায় রাখবেন সেটা আপনি ডিসাইড করুন, অন্য কেউ ডিসাইড করবে না। ভ্যালুয়েশন রেশিও এরপরে আসছে। ভ্যালুয়েশন রেশিও বেসিক্যালি ইউজড ফর ইনভেস্টমেন্ট ডিসিশান। যে এই যে পিডিলাইট ইন্ডাস্ট্রির একটা শেয়ারের ভ্যালু এই মুহূর্তে 1884 টাকা, তাহলে এটা কি ঠিকঠাক ভ্যালু বা এটা ওভার ভ্যালু? না তো, এটা কি ওভার ভ্যালু নাকি আন্ডার ভ্যালুড, এটা বা ফেয়ার ভ্যালু, কি অ্যাকচুয়ালি কী অবস্থায় আছে, এটা কিন্তু আমাকে জানতে হবে ভ্যালুয়েশন রেশিও থেকে। হোয়াট ইজ দ্য রাইট ভ্যালু অফ এ কোম্পানি, সেটা ডিটারমাইন করছে ভ্যালুয়েশন রেশিও থেকে। যে আমি 100 টাকার জিনিস আমি 1200 টাকায় কিনে নিচ্ছি না তো, সেটা কিন্তু আমাকে জাজমেন্ট করে মার্কেটে, যেমন আপনি মাছ বাজারে গিয়ে দরদাম করেন যে কাতলা মাছ কত, কেউ বললো 250 টাকা, কেউ বলছে 240 টাকা, কেউ বলছে 230 টাকা, তাহলে আপনি কিন্তু দরদাম করবেন। বা চিংড়ি মাছ কত, কেউ বলছে 350 টাকা কেজি, কেউ বলছে 300 টাকা কেজি, তাহলে আপনি কিন্তু কোয়ালিটিও দেখবেন প্লাস আপনার ভ্যালুয়েশনটাও দেখবেন যে আমি সঠিক ধরে নিচ্ছি তো, সে একই সেম জিনিস। এটা আপনি আপনার বাড়িতেও করেন, বা আপনি যখন বাজারঘাট করছেন, মার্কেটিং করছেন, সব জায়গায় কিন্তু আপনি একটা দরদাম করছেন। কিন্তু ভেবে দেখুন, আপনি অ্যাডিডাসের জুতো কিনতে গিয়ে কিন্তু দরদাম করেন না, কারণ জানেন আপনি যে এটা কিন্তু ফিক্সড রেট। তো এরকম যে আপনি উডল্যান্ডের জুতো কিনতে গিয়ে কিন্তু দরদাম করেন না, কারণ এটা ফিক্সড রেটে। তো এইভাবে পিটার ইংল্যান্ডের আপনি যদি শার্ট কেনেন, তাহলে এইভাবে আপনি বুঝতে পারছেন যে ব্র্যান্ডেরও একটা ভ্যালু আছে, সেটার উপরে কোনো রকম কোনো দরদাম হয় না। বা আপনি বিগ বাজারে গিয়ে আপনি দরদাম করেন না, যে রেটটা দেওয়া আছে ওই রেটটাই ফিক্সড রেট, আপনি এটা জানেন। তাহলে এই সমস্ত বিষয়গুলো পাশাপাশি থাকে। কিন্তু এই সমস্ত শেয়ারের ক্ষেত্রে আপনাকে কিন্তু এই সমস্ত ডিসিশন ভ্যালুয়েশন রেশিওগুলোকে ক্যালকুলেশন না করলে আপনি কিন্তু ঠকেও যেতে পারেন।
এই ভ্যালুয়েশন রেশিও আপনাকে ক্যালকুলেট করার জন্য সবার আপনাকে খুব ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে পি রেশিও আর পিবি রেশিও, এটাকে আপনাকে ক্যালকুলেট করতে হবে। পি রেশিও কি, প্রাইস পার শেয়ার বাই আর্নিং পার শেয়ার। তাহলে প্রাইস পার শেয়ার কত আছে, একটা শেয়ারের দাম যদি 1000 টাকা হয়, আর্নিং পার শেয়ার যদি মনে করেন 100 টাকা হয়, তাহলে পি রেশিও হবে আপনার পি রেশিও কত হলো 10। তাহলে এই কোম্পানিটার যে পি রেশিও সেটা কি জাস্টিফাইড, প্রফিট টু আর্নিং রেশিও, ঠিক আছে। তো এটা ইপিএসটা কি জিনিস, ইপিএসটা হচ্ছে আর্নিং পার শেয়ার, যেটা মানে নেট প্রফিট মাইনাস পেপার শেয়ার যেটা আছে বাই নাম্বার অফ আউটস্ট্যান্ডিং শেয়ার। তা আমি ওটা নেগলেক্ট করে দিলাম, এখানে ইপিএস ইজ ইকুয়াল টু নেট প্রফিট বাই নাম্বার অফ আউটস্ট্যান্ডিং শেয়ার আপনি ক্যালকুলেট করে বলতে পারেন, যেটা ইপিএস মানে শেয়ার পিছু আর্নিং। এটাও আপনি ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন, কোনো রকম ক্যালকুলেশন করার কোনো মানেই নেই। পি রেশিও পেয়ে যাবেন, ইপিএসও পেয়ে যাবেন। তো অ্যাকচুয়ালি লো পি মানে সবসময় ডিজারেবল, লো পি হওয়া মানে সেই কোম্পানি একটু আন্ডারভ্যালুড আছে কোম্পানি, এবং এই কোম্পানিটাকে আপনি ইনভেস্ট করার জন্য একটা বেস্ট অপশান। কিন্তু তারপরেও আপনাকে গ্রোথও দেখতে হবে, কোম্পানি কি আদৌ কি গ্রোথ করছে সেটাও দেখতে হবে। একবারে লো পি মানে কোম্পানি কিনে নিলাম এরকম কোনো ডিসিশন নয়, এটা একটা প্যারামিটার যেটা কিছুটা আপনাকে হেল্প করবে। এটা কিন্তু ফাইনাল ডিসিশন শুধু পিই থেকে আসে না। তো এইগুলো কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। লো পি অ্যাকচুয়ালি ডিজারেবল, কিন্তু যদি কোনো কোম্পানির গ্রোথটা অনেক বেশি হয়, প্রতি বছর এত বিশাল আমার দেখা হলো 20%-এর গ্রোথ করছে, তাহলে ওর পিটা অনেক হাই হয়ে যাবে। তো এই কারণে আপনাকে কি করতে হবে, কম্পেয়ার করতে হবে 5 ইয়ার মিডিয়ান পি ওই কোম্পানির কী আছে, 5 ইয়ার মিডিয়ান পির সঙ্গে কম্পেয়ার করতে হবে, ইন্ডাস্ট্রি পি অলসো কম্পেয়ার করতে হবে। যদি এটা লো থাকে, 5 ইয়ার মিডিয়ান পি এবং ইন্ডাস্ট্রি পি থেকে লো থাকে, তাহলে আমি বলতে পারি এই কোম্পানিটা কিন্তু আন্ডার ভ্যালুড। এবার আমি একটা এক্সাম্পল নিয়ে আমি দেখাবো আপনাকে যে ভ্যালুয়েশন পি রেশিও কীভাবে আপনি 5 ইয়ার মিডিয়ান পি এগুলো দেখেন। তো এখানে আমি আবার ওয়েবসাইটে চলে যাব। তো ভ্যালুয়েশন পি রেশিও কীভাবে দেখবো আমি, আন্ডার ভ্যালুড, ওভার ভ্যালুড বা 5 ইয়ার মিডিয়ান পি কীভাবে দেখতে হয়, সেটার জন্য আমি screener.in ওয়েবসাইটে আমি চলে এলাম। এখানে আপনিও আসতে পারেন, আপনি গুগলে সার্চ করবেন তাহলে চলে আসবে। এরপরে আমি কি করলাম, আমি screener.in আমি সার্চ করব কোম্পানিটার পি মানে পিটা সার্চ করার জন্য আমি এই ওয়েবসাইটে আসলাম। এবার আমি কি করব, এখানে আমি একটা কোম্পানির নাম লিখলাম আইটিসি লিমিটেড, ইন্ডিয়ান টোবাকো কোম্পানি। আপনি নাম শুনেছেন, এরা শুধু অ্যাকচুয়ালি টোবাকো ম্যানুফ্যাকচারিং কোম্পানি নয়, এখন এফএমসিজি সেক্টরে বিশাল একটা জায়গা দখল করে আছে। এফএমসিজিতে মাত্র 45% রেভিনিউ এখানে কন্ট্রিবিউশন আছে। তো ম্যাক্সিমাম এখন কিন্তু আস্তে আস্তে চলে আসে। তো মার্কেট এখানে স্টক পি কত আছে, এখানে দেখতে পাচ্ছেন 18.9, এই স্টকের পি এখন 18.9 আছে, এবং ইন্ডাস্ট্রি পি আছে 14.2। ঠিক আছে, তাহলে এখানে কিছুটা হলেও কোম্পানিটা মানে ইন্ডাস্ট্রির থেকে একটু বেশি ভ্যালুতে পি রেশিও রান করছে। তাহলে এখানে দেখুন, এখানে এই যে চার্টে আসবো, এই চার্টে আসার পরে আমি প্রাইসের পরে পাশের কলামটা আছে পি রেশিও, এই পি রেশিওর উপরে ক্লিক করলাম। পি রেশিওর উপরে ক্লিক করার পরে আমি কি করব, আমি এখানে এসে দেখলাম এখানে এখন এই মুহূর্তে পি রেশিও কত আছে, এখানে পি রেশিও আছে 18.8, আর্নিং পার শেয়ার আছে 10.78, আপনি এখানে দেখতে পাচ্ছেন। তারপরে এখানে আমাকে কি করতে হবে, দেখুন মিডিয়ান পি কত 30.7। তাহলে এই মিডিয়ান পি, এই যে এখানে দেখতে পাচ্ছেন মিডিয়ান পি, এই মিডিয়ান পি হচ্ছে 30.7। তাহলে এই মিডিয়ান পি 30.7 আছে, আর স্টক পি হচ্ছে 18.8। তার মানে এই কোম্পানির রেসপেক্টে, এই কোম্পানির মিডিয়ান পি রেসপেক্টে মানে আমি বলতে পারি কোম্পানি আন্ডার ভ্যালুড আছে। তাহলে এটা কিন্তু একটা জাজমেন্ট, এখান থেকে আমরা কিন্তু এই কোম্পানি একটা বাইং ডিসিশান কিন্তু আসে এই কোম্পানির, যে এই কোম্পানি অ্যাকচুয়ালি কি বাই করা যায়। তাছাড়াও আরও অনেক প্যারামিটার আপনাকে দেখতে হবে, মার্কেট ক্যাপ দেখতে হবে, কারেন্ট প্রাইস 203 টাকা, হাই লো দেখতে পাচ্ছেন, স্টক পি হচ্ছে 18.9, বুক ভ্যালু আছে 48, আরওসি 32, মানে একটা বেস্ট, একটা ভালো একটা জায়গায় পজিশনে আছে। আরওইও ভালো আছে। ডেপ টু ইকুইটি দেখতে পাচ্ছেন 0, কারণ ডেপ একদমই প্রায় নেই, নেগলিজিবল, 291 কোটি টাকার ডেপ্ট আছে। প্রোমোটার হোল্ডিং এখানে 0% কেন দেখছেন, এর অন্য কারণ আছে, কারণ সেটা পরে আসছি। তো এখানে এই কোম্পানির সব মিলিয়ে মিশিয়ে এই মুহূর্তে এটা কিন্তু এই কোম্পানি আন্ডার ভ্যালুড প্রাইসে আছে, এবং এই কোম্পানি যদি এই মুহূর্তে কেনা যায় তাহলে কিন্তু ইন ফিউচার আমরা একটা গ্রোথ দেখতে পারি, কারণ কোম্পানি ওভারঅল ফাইন্যান্সিয়ালি
ফাইন্যান্সিয়াল দেখলে কোম্পানির হেলথটা অনেক ভালো আছে। অপারেটিং প্রফিট মার্জিন, নেট প্রফিট মার্জিন, জিএমপি সবই দেখতে পাচ্ছেন একটা ভালো জায়গা আছে। তো এত আন্ডার ভ্যালুড মানে এই কোম্পানিটা, এই যে এত আন্ডার ভ্যালুড, যে এটাই অবাক লাগে যে এই কোম্পানিটা আইটিসি অনেক পুরনো কোম্পানি এবং এই মুহূর্তে এই কোম্পানিটা সব দিক থেকেই মোটামুটি কোম্পানি ডেট ফ্রি, কোম্পানির স্টক বলছে প্রোভাইড করছে গুড ডিভিডেন্ড 4.99%। তো যাদের আইটিসি শেয়ার আছে তারা অবশ্যই ডিভিডেন্ড পেয়েছেন আপনারা, আমি জানি এই রিসেন্ট একটা ডিভিডেন্ড দেওয়া হয়েছে। তো কোম্পানি ইজ মেনটেনিং এ হেলদি ডিভিডেন্ড পে আউট অফ 64.42%। তো এই কোম্পানি কিন্তু সব দিক থেকে কম্পেয়ার করলে একটা বেস্ট বাইং অপশানের একটা আমরা একটা সলিড বাইং ডিসিশানে আসা যায় এই কোম্পানির সমস্ত ওভারঅল একটা ইয়ে দেখলে। কারণ কি এখানে আপনি দেখুন, আমি এখানে দেখাচ্ছি কিভাবে একটা কোম্পানিকে অ্যানালাইসিস করতে হয়। তো পিআর কম্পারিজনে এখানে দেখুন অন্যান্য কোম্পানির তুলনায় পি রেশিও ভালো, বেশি পি রেশিও ঠিক আছে, আরওই ঠিক আছে, ডেট টু ইকুইটি রেশিও ঠিক আছে। দেন আপনার যে সেলস দেখুন এখানে কোয়ার্টারলি পরপর প্রতি বছর আপনি সেপ্টেম্বর ডিসেম্বর এইভাবে দেখুন সেলটা বাড়ছে, কোম্পানির সেল বাড়ছে, অপারেটিং প্রফিটও বাড়ছে, 4400 কোটি টাকা থেকে 4700 কোটি টাকা হয়ে গেছে। অপারেটিং প্রফিট মার্জিন বেড়েছে 28, 36, 37%। এরপরে দেখতে পাচ্ছেন প্রফিট বিফোর ট্যাক্স, এটাও কিন্তু 4905, মানে হায়েস্ট এভার আপনি দেখতে পাচ্ছেন। হায়েস্ট এভার বলতে এই লাস্ট এক বছরের মধ্যে। এবার করোনার জন্য তো বিজনেসে এফেক্ট তো হয়েছেই, সেটা তো আপনি বুঝতেই পারছেন। তারপরে নেট প্রফিট দেখুন 3500 কোটি টাকা নেট প্রফিট, এটা কিন্তু ভালো হেলদি একটা ব্যালেন্স শিট আমি বলতে পারি। প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে আপনি দেখুন মানে এখানে সেলস, এক্সপেন্স, অপারেটিং প্রফিট মার্জিন, প্রফিট বিফোর ট্যাক্স দিয়ে নেট প্রফিট দেখতে পাচ্ছি 13,000 কোটি টাকা। তাহলে এই জিনিসগুলো সব কিছু দেখে, ব্যালেন্স শিট দেখে আমি কিন্তু এই কোম্পানির এখানে ক্যাশ ফ্লো দেখুন, এখানে ক্যাশ যা কোম্পানি যা ক্যাশ মানে ক্যাশ ইন ক্যাশ আউটের সব জায়গায় আমি এখানে একটা হেলদি রেজাল্ট দেখতে পাচ্ছি। রেশিওসে একটা ভালো রেজাল্ট দেখতে পাচ্ছি এবং ডেপ্টার্স ডে যেটা হচ্ছে কোম্পানি যে টাকাটা কত দিনে ফেরত আসছে দেখুন 19 দিনে, যেটা 30 দিন ছিল এর আগে। মার্চ 2019-এ 30 দিন ছিল, মার্চ 2020-তে সেটা 19 দিন হয়েছে, মানে হাফ হয়ে গেছে প্রায়। তাহলে এটাও একটা ভালো দিক। ইনভেন্টরি টার্নওভার এটা 2.17 আছে, সেটাও মানে খারাপ নয়। শেয়ার হোল্ডিং প্যাটার্নে এফআইআই, ডিআইআই আর পাবলিকের কাছে শেয়ার হোল্ডিং আছে। তো ওভারঅল দিক থেকে কোম্পানি একটা হেলদি পজিশনে আছে এই মুহূর্তে। যদি আইটিসির কোম্পানিতে কেউ যদি ইনভেস্ট করে তাহলে সেটা একটা বেটার একটা ডিসিশানে, অ্যাজ পার মাই অপিনিয়ন ইটস নট, এটা অ্যাকচুয়ালি আপনাকে সাজেস্ট করছি না, আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের থেকে অ্যাডভাইস নিয়ে এগুলো ইনভেস্ট করবেন। কিন্তু এই মুহূর্তে সমস্ত ব্যালেন্স শিট দেখার পরে এটা লাগছে যে কোম্পানি একটা বেস্ট পজিশানে আছে, একটা কোম্পানির ফিউচারে গ্রোথ আছে। এবং কেন ফিউচারে গ্রোথ আছে কেন আমি বলছি, কারণ আপনি দেখুন এখানে কোম্পানির ওয়েবসাইটে যদি যাই তাহলে কোম্পানি কিভাবে মানে মার্কেট আস্তে আস্তে কোম্পানি কী করছে, কোম্পানি ধীরে ধীরে তার প্রোডাক্টটাকে এফএমসিজি সেক্টরের মধ্যে নিয়ে যাচ্ছে, মানে ফাস্ট মুভিং কনজিউমার গুডস, যেটা হিন্দুস্তান ইউনিলিভারের সঙ্গে মনে করুন টক্কর দেওয়ার মতো একটা জায়গায় আস্তে আস্তে যাচ্ছে কোম্পানি। কারণ আইটিসির অনেক প্রোডাক্ট যেগুলো আপনি নিজেই ব্যবহার করেন, হয়তো আপনি অতটা খেয়াল করেননি, কিন্তু আপনি দেখুন আইটিসির আমি কয়েকটা প্রোডাক্ট আপনাকে দেখাচ্ছি, যে প্রোডাক্টটা আপনি দেখতে পাবেন ডে টু ডে আপনার লাইফে, সেই প্রোডাক্টটা সবসময় আছে। ফুড আইটেমের মধ্যেই যায়, আশীর্বাদ আটা আপনি ব্যবহার করেন, সানফিস্টের যে এই সমস্ত প্রোডাক্টটা আছে, খাবার যেটা আছে, বিঙ্গো আপনি নিশ্চয়ই খেয়েছেন, ইপি তো অবশ্যই খেয়েছেন, ম্যাগির একটা অল্টারনেটিভ ইপি, কিচেন অফ দ্য, তারপরে বি নিউট্রাল, দিমাগ কা বাত্তি জ্বালাও, ক্যান্ডি ম্যান, হ্যাঁ, গাম অন, ফ্যাভেল, ঠিক আছে, এই সমস্ত সানবিন এইগুলো আছে আইটিসির। অনেক পার্সোনাল কেয়ারও আছে, আপনি ভিভেলের সাবান তো কে ইউজ করেনি, এনগেজ, নিমাইল তো সবাই ইউজ করেন এখন এই মুহূর্তে, নিম ওয়াশ, স্যাভলন ডেটলের একটা অল্টারনেটিভ। তারপরে আরও মানে কিছু এডুকেশান নিয়ে, যেমন মনে করেন ক্লাসমেট, পেপার ক্রাফট, এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি কপি যেগুলো আপনি ইউজ করেন। ম্যাচেসের মধ্যে ম্যাচেস, মঙ্গলদ্বীপ, ধূপকাঠি, তারপরে হোমলাইট, এগুলো আছে, ঠিক আছে। তো এই সমস্তগুলো তো আছেই, এই প্রোডাক্টগুলো কিন্তু ভালো প্রোডাক্ট। তো এই পার্টিকুলার কোম্পানি এই কারণে এখন
এখন এই কোম্পানির শেয়ার প্রাইস এত খারাপ এই কারণে, কারণ সবাই টোবাকোটাকে একটা সিন প্রোডাক্ট হিসাবে মানে সেই কারণে টোবাকো কোম্পানি হিসাবে এই কোম্পানি এখনও পর্যন্ত মার্কেটে সেই হিসাবেই এখনও পর্যন্ত তার আছে, তো একটা ইমেজ আছে। সেই কারণে এই কোম্পানির প্রোডাক্টটাকে অনেকে অনেকে এই প্রোডাক্টটাকে কিন্তু ঠিকঠাকভাবে নেয় না। তো সুতরাং এই কোম্পানি কিন্তু ধীরে ধীরে তার প্রোডাক্টটাকে এফএমসিজির মধ্যে শিফট করাচ্ছে এবং তার টোটাল কোম্পানির এইম এবং সমস্ত অ্যানুয়াল রিপোর্ট সমস্ত সব কিছু দেখলে আপনি ক্যালকুলেশন করলে বুঝতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন যে কীভাবে একটা ভ্যালু স্টক সেটা চুজ করতে হয় এবং প্রফিটেবিলিটি রেশিও, লিকুইডিটি রেশিও, সলভেন্সি রেশিও, ভ্যালুয়েশন রেশিও, অ্যাক্টিভিটি রেশিও কীভাবে কাজ করে। নেক্সট ভিডিওতে আমরা ডিটেলসে ডিসকাস করব। প্রফিটেবিলিটি রেশিওর মধ্যে আরও অনেক রেশিও আছে, যেমন রিটার্ন অন সেল, রিটার্ন অন ইনভেস্টমেন্ট। রিটার্ন অন সেলের মধ্যে আছে গ্রস প্রফিট মার্জিন, অপারেটিং প্রফিট মার্জিন, প্রি ট্যাক্স মার্জিন, নেট প্রফিট মার্জিন। রিটার্ন অন ইনভেস্টমেন্টের মধ্যে আছে রিটার্ন অন অ্যাসেট, অপারেটিং রিটার্ন অন অ্যাসেট, তারপরে আরওসি, আরওই, এগুলো সব আমরা ডিসকাস করব পরবর্তী ভিডিওতে। তো এই ভিডিওতে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি আপনি শেয়ার করুন বন্ধুদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন চ্যানেলটা এবং কোনো রকম কোয়ারি থাকলে সেটা অবশ্যই জানাতে পারেন। আমি সেই অনুযায়ী নিজেকে সেই শেপে আপনাদেরকে আমি কিন্তু এই পরের ভিডিওগুলো আনবো। তো অ্যাকচুয়ালি এই ভিডিওটা আনার উদ্দেশ্য এই যে বাংলাতে আমি দেখেছি এই ধরনের কোনো রকম কোনো লেকচার বা এই ধরনের ফাইন্যান্সিয়াল যে লিটারেসি সেটার মধ্যে অনেক ল্যাক আছে, তো ল্যাক করছে, এই কারণে আমি ভিডিওগুলো এনেছি। তো অবশ্যই ভিডিওগুলো আপনি আপনার আপনজনকে শেয়ার করুন, যারা বাংলা ভালোবাসে, বাংলায় যারা এই সমস্ত নলেজগুলো পেতে চায় তাদের জন্য এই ভিডিওগুলো খুবই অ্যাপ্লিকেবল হবে। এবং এইভাবে যেটা আমি এতদিন ধরে যে ডিসকাশনটা করেছি, লাস্ট 17-18টা ভিডিও হয়ে গেল, তো এইগুলো সব অ্যানালাইসিস করে নিজের মতো করে অ্যাপ্লাই করুন এবং নিজের ফাইন্যান্সিয়াল ডিসিশন নিজে নিন। অন্যকে আপনার ফাইন্যান্সিয়াল ডিসিশন নিতে দেবেন না, তাহলে কিন্তু কোথাও না কোথাও একটা গন্ডগোল হয়েও যেতে পারে। সো টুডে আপ টু দিস, থ্যাংক ইউ ফর লিসনিং। জয় হিন্দ।